আসসালামু আলাইকুম। কথা এবং বোর্ড শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। কথা এবং বোর্ড শুনতে দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন একটু কনফার্ম করবেন। সবকিছু কনফার্ম কিনা একটু কনফার্ম করবেন। বুঝতে পারছেন কিনা? হ্যালো, সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কনফার্ম করবেন। মুনজেরিন চলে আসছো? ওকে, দেখো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু রিঅ্যারেঞ্জ পড়াবো, তোমাদের সলভ করবো। ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ গুলি খেয়াল করো। আজকে আমরা 10টা থেকে 12টা রিঅ্যারেঞ্জ পড়বো, ঠিক আছে? এরকম ধাপে ধাপে যেগুলো আছে এগুলো পড়বো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের জন্য এবার সাজিয়েছি টোটাল হচ্ছে 40টা রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? আজকে আমরা 10টা পড়বো। সারা বছরে 40টা পড়াই যায়, ঠিক আছে? এবং কমন কমন অনেক রিঅ্যারেঞ্জ গুলি থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। দেখো, কোশ্চেন নং 6, রিঅ্যারেঞ্জটা কিভাবে দেখো, আমি ব্যাখ্যা সহ তোমাদের পড়াই দিচ্ছি। এখানে একটা কি বলছে দেখো, দেন 1 নম্বর, দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে? দেখো এখানে দেখো 3 নম্বরটা দেখো, লং অ্যাগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। তাহলে কোন রিঅ্যারেঞ্জের শুরুতে যদি লং অ্যাগো শব্দটা থাকে, কোন রিঅ্যারেঞ্জের শুরুতে লং অ্যাগো শব্দটা যদি থাকে, বুঝতে পারছে কি? লং অ্যাগো শব্দটা যদি থাকে, অথবা ওয়ান্স, অথবা কি ওয়ান্স, ONCE, ওয়ান্স, লং অ্যাগো শব্দটা যদি থাকে বা ওয়ান্স শব্দটা যদি থাকে, তারপরে আমাকে বুঝতে হবে এটা দিয়ে রিয়ারেন্সটা শুরু হবে, তাই না? তাহলে এখানে দেখো, লং এগো দে লিভড সুলতান ইন এ কান্ট্রি, যে অনেকদিন আগে এরকম একজন সুলতান একটা দেশে ছিল, ঠিক আছে? তারপর দেখো এই সুলতান কি করছে, যে হি ওয়ান্টেড টু, যেহেতু এখানে সুলতানের কথা বলছে, দেখেন এই সুলতানের পরপর, ঠিক আছে? এখানে দেখো দেন আছে, দা অ্যাপ্লিক্যান্টস আছে, তারপর আবার দেন আছে, দেন হি। তাহলে লং লং এগোর পরে তো দেন শব্দটা আসতে পারে না, তাই না? আবার এখানে শুধু হি, তারপর এ আছে, অল আছে, হোয়েন আছে, দে আছে। তাহলে এখানে যেহেতু সুলতানের পরিচয় দিচ্ছি, সাথে সাথে দে শব্দটা তো আর এখানে আসবে না। এই কারণে আমরা কি করব, দেখো কিভাবে এগুলো মনে রাখা যায়, বা কিভাবে কঠিন জিনিসগুলো সহজভাবে দেখবা। তাহলে এখানে লং এগো শব্দটা আছে, এটা শুরুতে দিয়ে দিলাম। লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। তাহলে এই সুলতানটা এখন কি করছে, এই যে এখানে দেখো হি আছে, ঠিক আছে? হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। সে তার কর কালেক্টরের জন্য একজন সৎ লোককে, অনেস্ট একটা পার্সনকে সে নিয়োগ দিতে চাচ্ছে, ঠিক আছে? নিয়োগ দেওয়ার জন্য তার কি কিছু রুলস রেগুলেশন আছে না? সেই রুলস রেগুলেশনের জন্য সে কি করলো দেখেন, এই যে 8 নম্বরটা দেখেন, সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলরস অ্যাডভাইস। তাই সে কি করলো, যে তার যত জ্ঞানী গুণী কাউন্সিলর আছে, ঠিক আছে, তাদেরকে ডাক দিল তাদের কাছ থেকে অ্যাডভাইস শোনার জন্য। বুঝতে পারছে? এই অ্যাডভাইসটা ওনার শোনার পরেই তো কি করবে, যে কিভাবে লোক নিয়োগ দিবে, তারপরে কিন্তু তারা লোক নিয়োগের প্রসেসিংটা করে ফেলবে, তাই না? তখন তারা কি করলো, এভাবে লোক নিয়োগ দিল। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেন্টস, তারপরে সে কি ইনভাইটেড অ্যাপ্লিকেশন, তারপর যারা অ্যাপ্লাই করছে তাদেরকে ইনভাইট করা শুরু করলো। এখন দেখেন, সাথে সাথে কি করলো, সিভি তে অ্যাপ্লাই করার পর অনেকগুলো সিভি পড়ে না, এরকম হচ্ছে নাম্বার অফ পিপল অ্যাপ্লাই ফর দ্য জব।
তাহলে এরকম একজন রাজার অনেস্ট ট্যাক্স কালেক্টর হবে, হ্যাঁ, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? এই জন্য অনেক কি করলো, নাম্বার অফ পিপল অ্যাপ্লাই ফর দ্য জব, অনেকেই এই জবের জন্য অ্যাপ্লাই করলো। ওকে, তারপরে কি বলছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান ওয়ান বাই ওয়ান। তাহলে অ্যাপ্লিক্যান্টস যারা অ্যাপ্লাই করছে তাদেরকে বলা হইলো যে সুলতানের সাথে ওয়ান বাই ওয়ান দেখা করার জন্য। এরপর 10 নম্বর কি বললো, দে কেম থ্রু আ প্যাসেজ হোয়ার গোল্ড কয়েন্স ওয়ার কেপ্ট। ঠিক আছে, তারা এমন একটা জায়গা থেকে আসতেছিল যেখানে গোল্ড কয়েনগুলি কি রাখা হয়েছিল ওখানে, মানে সুলতানের রুমে ঢুকার সময় তোমার কিছু গোল্ড কয়েন ওইখানে রাখা হয়েছে, ঠিক আছে, এটাও একটা ট্র্যাপের জন্য। তারপর কি বলছে দেখো, when the all arrived, যখন তারা এরকম কি করলো, দা সুলতান asked them to dance, যখন তারা সবাই আসলো সাথে সাথে সুলতান তাদেরকে কি বললো, ডান্স করার জন্য। সুলতানের রুমে আসার আগের রুমে সে কিছু গোল্ড রাখছে এবং আনলিমিটেড গোল্ড, মানে এখান থেকে 1 টাকাও যদি কেউ নিয়ে যায় এটা ধরার কোনো সুযোগ নেই। এটা ধরার কোনো সুযোগ নাই। এইভাবে করে সে কি করছে, সবাইকে যখন ডাকলো, যেহেতু অনেস্ট একজন ট্যাক্স কালেক্টর মানে সে নিয়োগ দিবে, সে সবাইকে আসতে বললো, তখন সুলতান তাদেরকে বললো সবাইকে একসাথে নাচার জন্য। তারপর দেখো, অল দ্য অ্যাপ্লিক্যান্টস ব্লাস্ট এন্ড রিফিউজড এক্সেপ্ট ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে সবাই এরকম করে কি নাচার, মানে ব্লাস্ট এন্ড রিফিউজড এক্সেপ্ট ওয়ান, একজন বাদ দিয়ে বাকি সবাই কি না নাচা না, মানে না নাচার জন্য তারা বলল, কারণ নাচলে তো তাদের পকেট থেকে গোল্ড কয়েন কি পড়ে যাবে অথবা শব্দ হবে। তারপরে 4 নাম্বারটা কি বলছে, দেন হি ফাউন্ড দ্য ডিজায়ারমেন্ট, যে লোকটা কি নাচছে কোনো সমস্যা হয় নাই, সেই লোকটা কি বুঝতে পারছে এই লোকটাই হচ্ছে অনেস্ট পারসন। বুঝতে পারছে? তাহলে সিরিয়ালটা আমরা কিভাবে মিলিয়েছি, বুঝতে পারছে? তাহলে প্রথমে কি সুলতান নামে একজন কে ছিল, সুলতান ছিল একটা কান্ট্রিতে। এই সুলতানটা কি করলো ভাই, যে সে হচ্ছে চেয়েছিল তার ট্যাক্স কালেক্টর হিসেবে অনেস্ট একটা পার্সন সে নিয়োগ দিবে। এই কারণে সে কি করে, তার ওয়াইজ যে কাউন্সিলর আছে তাদের অ্যাডভাইস গুলি নেন। অ্যাডভাইস গুলি নেওয়ার পর তখন সে কি করে, অ্যাপ্লিকেশনদের ইনভাইট করে, এতে নাম্বার অফ পিপল অ্যাপ্লাই ফর দ্যাট জব, ওই জবের জন্য সবাই অ্যাপ্লাই করা শুরু করলো, তাই না? বুঝতে পারছে? হুম, তারপর এক একে তার কাছে আসে এবং সুলতান এরকম বললো ওয়ান বাই ওয়ান আমার কাছে আসার জন্য। এখন তার আসার রুমের আগে এরকম গোল্ড কয়েনের রাখা হয়েছিল, হ্যাঁ, এই গোল্ড কয়েনের লোক কেউ সামাল দিতে পারে না, সবাই একের পর এক পকেটে ঢুকিয়ে মানে ঢুকাইলো। তখন ওই সুলতান হঠাৎ করে সবাই বলে উঠলো যে সবাই একসাথে নাচো। তখন কি বললো, সবাই নাচতে নিষেধ, মানে রিফিউজ করে, বাট একজন বলে ঠিক আছে আমি নাচতে পারবো। তার মানে সে অনেস্ট, তার পকেট থেকে কোনো নাচলেও কোনো কিছু শব্দ হবে না গোল্ড কয়েনটার এবং পড়বেও না, তাই সে কি করলো, নাচার জন্য সে রাজি হইলো। ঠিক আছে, এখন নাম্বার 2 দেখো, সবাই বুঝতে পারছে? কথা কি বোঝা যাচ্ছে? সাফায়েত আমিনা, ওকে। তারপর এখানে দেখো নাম্বার 2, অ্যাজ বাগেরহাট ইজ নিয়ার দ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন, খুবই মানে রিয়ারেন্স, হ্যাঁ, অ্যাজ বাগেরহাট ইজ নিয়ার দ্য তাসলিমা তাসনিম। ওকে দেখো, অ্যাজ বাগেরহাট ইজ নিয়ার দ্য বে অফ বেঙ্গল দ্য ওয়াটার ইজ ইউজুয়ালি স্যালাইন। হ্যাঁ, তার মানে কি যেহেতু বাগেরহাটটা প্রায় এরকম হচ্ছে বে অফ বেঙ্গলে অবস্থিত, তাই এটার পানিটা সম্পূর্ণ স্যালাইন মানে লবণাক্ত। তার মানে বাগেরহাট আবার কে থাকতো, খানজাহান আলী। কে থাকতো, খানজাহান আলী। তাহলে এখানে কথাটা বলছে যে খানজাহান আলী ওয়াজ আ ফিলান্থ্রপিক ম্যান, উনি একজন কি এরকম ধর্মীয় একজন মানুষ ছিল। হি কেম টু, দেখো 4 নাম্বারটা, হি কেম টু বাগেরহাট টু প্রিচ ইসলাম অ্যান্ড টু প্রমোট দ্য প্লাইট অফ কমন পিপল। তাহলে সে বাগেরহাট এসেছিল প্রিচ ইসলাম, প্রিচ ইসলাম মানে ধর্ম প্রচার করার জন্য, ইসলাম ধর্ম প্রচার করার জন্য সে কোথায় আসে, ইসলাম ধর্ম প্রচার করার জন্য সে বাগেরহাট আসে, অ্যান্ড টু প্রমোট দ্য প্লাইট অফ কমন পিপল। হ্যাঁ, প্রমোট দ্য প্লাইট অফ কমন পিপল মানে কি, যারা হচ্ছে সাধারণ যে মানুষগুলি আছে
ঠিক আছে, সাধারণ যে মানুষগুলি আছে তাদেরকে নিয়েই সে কাজ করতে চায়, তাদের হচ্ছে সবকিছু সে এরকম কি দেখতে চায়। ঠিক আছে, হুম, বুঝতে পারছি। আচ্ছা, এরপর কি বলছে একটু দেখো। আহ তারপর দেখো, হি ফাউন্ড বাগেরহাট বেসেড উইথ মেনি প্রবলেম। সে যখন বাগেরহাট আসে কি, হ্যাঁ, সে যখন বাগেরহাটে আসে, হি ফাউন্ড বাগেরহাট বেসেড উইথ মেনি প্রবলেম। তার মানে এই খানজাহান আলী যখন বাগেরহাট আসে তখন দেখতে পায় এটা অনেক ধরনের সমস্যায় ভরপুর ছিল, অনেক সমস্যায় ভরপুর ছিল। তারপর দেখো 7 নাম্বারটা কি বলছে, দা 8 নাম্বারটা কেন হবে, দা স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ওয়ান অফ দেম। যে এখানে পানি খাবার মানে বিশুদ্ধ পানি খাবারটা এখানে খুবই অভাব ছিল, স্কারসিটি অভাব, ড্রিঙ্কিং ওয়াটার, না পানি খাওয়ার মতো, পান করার মতো পানি এখানে খুবই অভাব ছিল। তারপর দেখো 1 নাম্বার, as বাগেরহাট is near the bay of Bengal the water is usually saline। যেহেতু এই যে পানিটা কেন এখানে খারাপ অবস্থা ছিল, যেহেতু বাগেরহাটটা কি ছিল, বে অফ বেঙ্গলের কাছে ছিল, হ্যাঁ, বা মানে বঙ্গোপসাগরের ওদিকে ছিল, তাহলে এইটা ওয়াটারটা নর্মালি কি ছিল, ওয়াটারটা নর্মালি কি ছিল বলেন তো, সেলাইন, লবণাক্ত ছিল, তাই না? আচ্ছা, তারপর দেখো 3 নাম্বার, হি দেয়ারফর excavated many tanks to provide fresh water to the people। তারপরে সে ওইখানে কি করলো, অনেক ধরনের এক্সট্রাভেটেড, হুম, মেনি ট্যাঙ্কস, অনেক ট্যাঙ্ক সে কি করলো এখানে প্রতিস্থাপন করলো, কিসের জন্য, টু প্রোভাইড ফ্রেশ ওয়াটার টু দ্য পিপল, পিপলকে ফ্রেশ ওয়াটার দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে দেখো 10 নাম্বার, ঘোড়া দিঘি ইজ ওয়ান অফ দেম। এর মধ্যে আরেকটা ইয়ে আছে কি, ঘোড়া দিঘি, ঘোড়া দিঘি ইজ ওয়ান অফ দেম, খুব গুরুত্বপূর্ণ শব্দটা, হ্যাঁ। তারপর দেখো দাস হি রিড্রেস দ্য প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার। তারপর সে আবার নতুন করে তুলে ধরলো যে এই প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটারটা কেন। ঠিক আছে, তারপর দেখো দ্য পিপল অফ বাগেরহাট রিমেম্বার হিম উইথ গ্রেট রেসপেক্ট। তারপরে বাগেরহাটের মানুষজন খুব উপকারী, মানে এটা কি বলে, মানে খুব খুশি হইলো। তখন তারা বলতেছে যে এই খানজাহান আলীকে মন থেকে অনেক কি করা শুরু করলো, রেসপেক্ট করা শুরু করলো। তারপরে দেখো 7 নাম্বার, হিজ মেমোরি উইল নেভার বি সাঙ্ক ইনটু অবলিভিয়ন। তার এই ধরনের অবদান তাকে মানে কখনোই এটা ভুলার মতো নয়। তার মানে এখানে কি বলা হয়েছে দেখো, তাহলে প্যাসেজটা কি নিয়ে লেখা, খানজাহান আলী, হ্যাঁ, খানজাহান আলী এরকম একজন ধর্মবিদ্বেষী একজন লোক ছিল। ঠিক আছে, মানে একজন ধর্মীয় লোক ছিল। সে এরকম একদিন এক বাগেরহাট আসছিল কিসের জন্য, ইসলাম প্রচার করার জন্য এবং সাধারণ মানুষের ভিতরে ইসলামের আলোটা কি জ্বালানোর জন্য। সে যখন বাগেরহাট আসে তখন দেখে বাগেরহাট পুরোটা কি ইট জাস্ট বেসেড উইথ মেনি প্রবলেমস, অনেক ধরনের প্রবলেমে ভরপুর ছিল। তার মধ্যে বড় ধরনের একটা প্রবলেম ছিল দ্য স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। তার মানে কি বড় ধরনের প্রবলেম ছিল এখানে, মানে মানুষ থাকে কিন্তু ঠিক মতো কি বিশুদ্ধ পানি পান করতে পারতো না, কিসের জন্য, কিসের জন্য পান করতে পারতো না একটু শুনেন। যেহেতু বাগেরহাটটা বে অফ বেঙ্গলে ছিল তাই পুরা পানিটা কি ছিল ভাই, পুরা পানিটাই স্যালাইন, মানে কি লবণাক্ত ছিল, পুরা পানিটাই লবণাক্ত ছিল। বুঝতে পারছেন, এই আর কি। এখন সে এরকম ডিসিশন নিল, সে অনেকগুলি ট্যাঙ্ক তৈরি করবে। এই ট্যাঙ্কগুলি সে অনেকগুলি তৈরি করলো। এই এই প্রত্যেকটা ট্যাঙ্ক তৈরির মধ্যে একটা ট্যাঙ্ক আছে এরকম, কোন ট্যাঙ্ক, ঘোড়া দিঘি, কোন ট্যাঙ্ক, ঘোড়া দিঘি। এই ঘোড়া দিঘি যখন এটা করলো, এটা করার পরপরই তখন সে কি করলো, ড্রিঙ্কিং ওয়াটারের যে সমস্যা এবং এটার সমাধান এটা নিয়ে সে কি করলো, সবার সামনে আলোচনা করা শুরু করলো, কমন পিপলের সামনে। কমন পিপল এই ট্যাঙ্ক গুলি পেয়ে এবং পিওর ওয়াটার গুলি পেয়ে তারা এতটাই খুশি হলো, তারা আর কখনো তাকে কি করতে পারলো না, ভুলতে পারলো না। খুবই ইম্পর্টেন্ট, এই 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। সাফায়াত বুঝছে, তাহমিনা বুঝতে পারছে, ইয়া কোথায়, কারিমা কোথায়, তারপর অনিকা।
তারপর এখানে কি আছে, মুনজিরিন কথা বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, হুম, এখন দেখো 3 নাম্বারটা দেখো, ঠিক আছে? 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা এখানে কি বলছে, রিয়ারেঞ্জ আবার পরেরটা, হ্যাঁ? দেখেন, অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার আ গ্রেট থিঙ্কার প্লেটো। আচ্ছা, এখানে চমৎকার একটা ঘটনা, ঠিক আছে? এরিস্টটল, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, হ্যাঁ? এরিস্টটল ওয়াজ বর্ন ইন আ গ্রিস। এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করে? গ্রিসে জন্মগ্রহণ করে, ঠিক আছে? তার মানে এরিস্টটল নিয়ে কাহিনী, এরিস্টটল নিয়ে কাহিনী। তারপর দেখেন, হি ওয়াজ আ সন অফ রয়্যাল ফিজিশিয়ান। সে এরকম হচ্ছে কি, রয়্যাল ফিজিশিয়ানের ছেলে ছিল। তারপর দেখো 5 নাম্বার, হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান বাট হি নেভার চেরিস টু বি সো। এই এরিস্টটলের বাবা যেহেতু ফিজিশিয়ান ছিল, মানে শরীর চিকিৎসাবিদ ছিলেন একজন, তাই উনি সবসময় চেয়েছিলেন যে তার ছেলেও মানে এরিস্টটলও যাতে একজন ফিজিশিয়ান হন। বাট হি নেভার চেরিস টু বি সো, কিন্তু সে কখনো এটা হতে চায়নি। এখন দেখো, হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, সে সবসময় চেয়েছিল একজন কি, ফ্রি থিঙ্কার হিসেবে, মানে মুক্ত চিন্তাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। তারপর দেখো, অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। তার ফলে সে এরকম পড়াশোনা করা শুরু করলো যে আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো, এই প্লেটোর আন্ডারে পড়াশোনা করা শুরু করলো, ঠিক আছে? তারপর 3 নম্বর দেখো, প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো শিখাতে লাগলো, টট মানে শিখানো, হ্যাঁ? বা এরকম শিখাতে লাগলো অ্যারিস্টটলকে তার নিজের মতো করে, ঠিক আছে? তারপর দেখো, লেটার অন, এরপর এরিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিক সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। এরপরে এরিস্টটল ওই প্লেটোর কাছে শিক্ষা অর্জন করে প্রথম কলম ধরে, এবং হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য এরকম কি লেখালেখি সে শুরু করে। তারপরে সে কি করছে দেখো, পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস হুইচ এক্সপোজেস ফুল ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম। তার বিশ্ববিখ্যাত একটা বই আছে, নাম হচ্ছে কি, পলিটিক্স। এই পলিটিক্স বইটা তার একটা গুরুত্বপূর্ণ একটা বই, যেখানে তার হচ্ছে উইজডম মানে জ্ঞানের কথাটা এখানে পুরোটা এক্সপোজ করা আছে, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর, হি অলসো রোড বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স এন্ড কম্পারেটিভ পলিটিক্স। সে আরো এরকম বই লিখছে, কিসের উপরে? বায়োলজিক্যালের উপরে, লিটারেচারের উপরে, ইকোনমিক্স এর উপর, এবং কম্পারেটিভ বিভিন্ন পলিটিক্স এর উপর। তারপর দেখো, হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। তাকে বলা হয়, তার এরকম ক্রিয়েটিভিটির কারণে তাকে বলা হয় বায়োলজির জনক। তার মানে এই প্যাসেজ থেকে তুমি কি শিখলাম, যে এরিস্টটলের একটা প্যাসেজ আছে, যেখানে এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। সে কোথায় জন্মগ্রহণ করে? গ্রিসে জন্মগ্রহণ করে। তার বাবা যিনি আছেন, তার বাবা ছিলেন একজন কি, একজন ফিজিশিয়ান। এই কারণে তার বাবা সবসময় চেয়েছিল এরিস্টটলকে একজন ফিজিশিয়ান বানাবে, এরিস্টটলকে কি করবে, একজন ফিজিশিয়ান বানাবে। বুঝতে পারছো? এখন দেখো, এরিস্টটল এখন কি করতেছে, বা সে বলতেছে যে বাবা, আই আই ডোন্ট ওয়ান্ট টু বি এ ফিজিশিয়ান, ঠিক আছে? সে কখনো একজন ফিজিশিয়ান হতে চায় না। তাই সে বলতেছে কি যে আমি কি, তখন বলতেছে তুমি কি হইতে চাও? তখন বলতেছে আমি একজন কি, ফ্রি থিঙ্কার হইতে চাই, মানে মুক্ত চিন্তাবিদ। সিরিয়ালটা বুঝতে পারছি? তখন সে কি করলো, বাপের কথা না শুনে সে কি করলো, প্লেটোর আন্ডারে পড়াশোনা করা শুরু করলো। এবং এই প্লেটো কি করলো, এরিস্টটলকে নিজের মতো করে পড়ানো শুরু করলো। বুঝতে পারছে? এখন এইটা শেখানোর পর, প্লেটোর কাছ থেকে এই জিনিসগুলো সে শিখার পর, হঠাৎ করে সে কি করলো, প্রথম কলম ধরলো লেখার জন্য হিউম্যান সিভিলাইজেশনের উপরে, ঠিক আছে? এই হিউম্যান সিভিলাইজেশন উপরে লিখতে লিখতে সে তার একটা বিখ্যাত বই লিখেছিল। সে বইয়ের নাম ছিল কি, পলিটিক্স। এই পলিটিক্সটা ছিল হিজ ওয়ান অফ দা ফেমাস বুকস হুইচ এক্সপোজেস ফুল ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম, ঠিক আছে? এছাড়াও পলিটিক্স বই ছাড়াও সে লিখেছিল কি, বায়োলজি বই, তারপরে লিটারেচার, তারপর হচ্ছে ইকোনমিক্স আর কম্পারেটিভ পলিটিক্স। বুঝতে পারছে? এইভাবে করে আস্তে আস্তে তাকে বলা হয় হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। সিরিয়ালটা বুঝতে পারছে? এইভাবে দেখো, রিঅ্যারেঞ্জ কিন্তু অনেকে পড়ায় না, যে নিজেরা পড়ায় না, নিজেরা পড়লে কিন্তু মাথায় থাকে না। গল্পগুলো যে শেয়ার করে করে পড়াই, দেখবা যে এগুলি তোমাদের কি সুন্দর করে মাথায় থাকবে, ঠিক আছে? এগুলি ইম্পর্টেন্ট, হ্যাঁ? তারপর এখানে দেখো, রিঅ্যারেঞ্জ এখানে কি বলছে দেখো, এই যে ওয়ান ডে শব্দটা আছে, তার মানে ওয়ান ডে, লং এগো, ওয়ান্স, এই শব্দগুলি থাকলে এগুলিতে সবসময় কি রিঅ্যারেঞ্জ শুরু করতে হয়, তাই না? তাহলে ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর। তার মানে একদিন এরকম নেপোলিয়ন, যেটা ফ্রান্সের রাজা ছিল, সেরকম কি সিশোর, সিশোর দিয়ে হেঁটে যাচ্ছিল।
তারপর দেখো সাডেনলি হি নোটিসড আ ওয়ান্ডারফুল থিং, হঠাৎ করে সে একটা আশ্চর্যের একটা ব্যাপার দেখতে পেল, লক্ষ্য করলো। অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট, তখন সে দেখতেছে একজন ইংলিশ বয়, ঠিক আছে, তার মানে কি ইংলিশ বয় মানে কি ইংরেজিতে কথাবার্তা বলে, ইংল্যান্ডের ভাষায় এরকম, সে একটা কি করতেছে, ছোট্ট একটা স্মল বোট তৈরি করতেছে, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য বয় ওয়াজ ব্রট বিফোর হিম অ্যান্ড হি আস্কড হিম হোয়াট ইউ ডু উইথ দিস সাচ আ স্মল বোট, তখন এই ছেলেটাকে তার সামনে নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে তুমি, মানে নেপোলিয়নের সামনে নিয়ে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আসলে কি করবা এই বোট দিয়ে, এরকম ছোট্ট একটা বোট দিয়ে। তখন দেখো দ্য বয় সেড মাই কান্ট্রি ইজ অন দ্য আদার সাইড অফ দ্য সি, তখন বলতেছে আমার দেশটা হচ্ছে তো এই সমুদ্রের অন্য পাশে, মানে ওই ছোট ছেলেটা বলতেছে, ঠিক আছে। তখন এরকম বলতেছে আই হ্যাভেন্ট সিন মাই মাদার ফর এ লং টাইম, আমি অনেকদিন ধরে আমি আমার মাকে দেখতে পারছি না। 3 নম্বর দেখো আই শ্যাল ক্রস দ্য সি এন্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট, যে আমি সমুদ্র করে, ঠিক আছে, সমুদ্রটা পার হব এবং আমি আমার দেশে যাব বাই দিস বোট, মানে কি এই নৌকায় করে, ঠিক আছে। তারপর প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি, তখন সে বললো যে দয়া করে আমাকে আমার দেশে যেতে দাও। তারপরে হচ্ছে নেপোলিয়ন ওয়াজ চার্মড বাই দ্য ওয়ার্ডস অফ দ্য স্মল বয়, নেপোলিয়ন খুব মুগ্ধ হয়ে গেল এই ছোট ছেলেটার কথা শুনে, ঠিক আছে। তারপর হি মেড অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড হিম টু হিজ কান্ট্রি, তখন নেপোলিয়ন খুশি হয়ে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে কিসের জন্য, ওই ছেলেটাকে তার দেশে ফিরত আনার জন্য। তার মানে এখানে প্যাসেজটা কি দাঁড়ালো একটু ভালো মতো শুনো, যে একদিন নেপোলিয়ন, ঠিক আছে, একটা সিশোর মানে সমুদ্র সৈকতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে সে দূর থেকে দেখতে পেল, কি দেখতে পেল, যে একটা ছোট্ট ছেলে একটা নৌকা বানাচ্ছে। তখন নেপোলিয়ন এটা দেখে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গিয়ে সে তার লোকদের দেখে পাঠালো যে ছেলেটাকে আমার সামনে নিয়ে আসো। পরে ছেলেটাকে নেপোলিয়নের সামনে নিয়ে আসা হইলো। তখন এরকম বলা হইলো যে তুমি ছোট্ট নৌকা কেন বানাচ্ছ। তখন সে ইংলিশ বয়টা বললো, ছোট ছেলেটা, যে আমি এটা বানাচ্ছি যে আমার বাসা হচ্ছে কি সমুদ্রের ওই পারে, মানে কি ওই পাশে, সমুদ্রের ওই পাশে। এইখানে সামাও আমি ভুল করে এখানে চলে এসেছি, আমি অনেকদিন ধরে আমি আমার মাকে দেখতে পাচ্ছি না, তাই আমি চাচ্ছি যে এই বোটটা তৈরি করে এই বোটে করেই, মানে ছোট্ট নৌকাতে করে আমি এই সমুদ্রটা পার হব, পার হয়ে আমি আমার মায়ের কাছে যাব, ঠিক আছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না, আমাকে যেতে দেন। এই কথা শুনে নেপোলিয়ন ভালো লাগলো এবং সে নিজ থেকে সব ধরনের কি করলো, যাতায়াতের অ্যারেঞ্জমেন্ট করে দিল। বুঝতে পারছে? ওকে, তারপর দেখো 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা দেখো, হি আস্কড হিম হোয়ার গড ওয়াজ, হি প্রেজড হিম, ঠিক আছে, হি প্রেজড হিম হাইলি, ওয়ান্স আ লেট ওয়েন্ট টু আ ফেমাস টিচার, তার মানে এখানে দেখো আবার এই যে ওয়ান্স শব্দটা আছে দেখছো, তার মানে কি এটা দিয়ে আমার সেন্টেন্সটা শুরু হবে। ওয়ান্স আ লেট ওয়েন্ট টু আ ফেমাস টিচার, এরকম একজন কি, হুম, এই লেট, লেট মানে বালক তার একটা টিচারের কাছে গেল, ঠিক আছে। হি আস্ক হিম হোয়ার গড ওয়াজ, সে তখন ওই টিচারকে জিজ্ঞাসা করলো এই গড কোথায় থাকে, ঠিক আছে। তারপর দেখো হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, তখন বলতেছে কি, যে সে তাকে সবসময় বললো, ওই টিচারকে বললো যে আমাকে আর্টস এবং সায়েন্সের ব্যাপারে সবসময় শেখানোর জন্য। তখন কি বলছে, দ্য টিচার উইশ টু বি ফাইন্ড আউট দ্য এবিলিটি অফ দ্য বয়, তখন টিচার এরকম বলল যে আমি চাচ্ছি, ঠিক আছে, আমি চাচ্ছি, হ্যাঁ, দ্য টিচার ইচ্ছা করলো যে এই ছেলেটার এবিলিটি মানে সক্ষমতা কতটুকু সেটা জানার জন্য। আমি আবারও রিপিট করছি তোমাদের, যে ওয়ান্স আ লেট ওয়েন্ট টু দ্য, একটা লেট মানে হচ্ছে বালক, একটা বালক কি করলো, একটা ফেমাস বিখ্যাত একটা টিচারের কাছে গেল, গিয়ে বলতেছে হি হ্যাড এক্সপ্রেস হিজ ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ, ঠিক আছে। তখন এই বাচ্চাটা বললো, মানে ছেলেটা বললো টিচারের কাছে যে আমি আরো পড়াশোনা করতে চাই, আমি আরো জ্ঞান অর্জন করতে চাই। এই কথার পর তখন ওই বাচ্চাটা টিচারকে বলে হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম এট দ্য ইন দ্য আর্টস এন্ড সায়েন্স, তখন সে তার টিচারকে বলে যে আমি আর্টস এবং সায়েন্স নিয়ে আসলে কি করতে চাই,
পড়াশোনা করতেছে, আমাকে প্লিজ আমাকে পড়ান। তখন দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য এবিলিটি অফ দ্য বয়। তখন টিচার ইচ্ছা পোষণ করলো যে যে এই ছেলের যে এবিলিটিটা আছে, এবিলিটি মানে কি, যে সক্ষমতা আছে, কতটুকু সক্ষমতা আছে পড়াশোনা করার জন্য, এটা সে জানতে চাইলো। ঠিক আছে, তারপর এখানে কি বলছে দেখেন, এ নাম্বার হি আস্ক হিম হোয়ার গড ওয়াজ। সে ওই টিচার তাকে জিজ্ঞাসা করলো, তো এই বলো গড কোথায় থাকে। তখন দ্য লেট রিপ্লাই, তখন বালকটা উত্তর দিল, হি উড অ্যান্সার ইফ হি উড টেল হোয়ার হি ইজ নট। তখন ছেলেটা ডিরেক্ট উত্তর দিল, আমি তোমাকে এটার উত্তর দিতে পারি, বাট তুমি আমাকে আগে উত্তর দাও যে সে কোথায় নাই, এটা আগে আমাকে বলো। মানে তাকে প্রশ্ন করা হয়েছে যে গড কোথায় থাকে, তখন বলতেছে কি যে আমি তোমাকে এটা উত্তর দিব ভালো কথা, কিন্তু তার আগে তুমি আমাকে উত্তর দাও গড আসলে কোথায় নাই। ঠিক আছে, তার মানে কি গড কোথায় নাই, গড আসলে সর্বত্র আছে। তারপর দেখো, দ্য টিচার থট হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং। এই কথা শুনে টিচার বুঝতে পারছে যে ছেলেটা আসলেই ভালো বুঝে, ভালো জানে। ঠিক আছে, তারপর দেখো হি প্রেইজড হিম হাইলি। তখন শিক্ষক কি করলো, তার অনেক প্রশংসা করা শুরু করলো। তো হি এগ্রিড টু, তখন এইচ নাম্বার দেখি হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড। তখন সে চিন্তা করলো যে, তখন সে সম্মত হলো যে ছেলেটাকে সে পড়াবে। ঠিক আছে, তারপর কি বলছে, দ্য বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ। তখন এই ছেলেটা নিজেকে উৎসর্গ করলো কিসের জন্য, পড়াশোনা, মানে নিজের জ্ঞান অর্জন করার জন্য। তার মানে এখান থেকে আজকে আমি এটা থেকে কি শিখলাম, যে এরকম একটা লেট ছিল। লেট মানে কি, একজন বালক ছিল, সে একজন ফেমাস টিচারের কাছে গেছে কিসের জন্য, যে ওই টিচারের কাছে গিয়ে বলতেছে যে আমি অনেক জ্ঞান অর্জন করতে চাই, আপনি আমাকে প্লিজ আর্টস এবং সায়েন্সের ব্যাপারে জ্ঞান অর্জন করা। এই কথা শুনে টিচার আবার জানতে দেখতে যাচ্ছিল যে ছেলেটার আসলে শিক্ষার এবিলিটি মানে সক্ষমতা কতটুকু। হ্যাঁ, এই কারণে তাকে একটা কোশ্চেন করলো ছেলেটাকে। কোশ্চেনটা এরকম ছিল যে গড কোথায় থাকে। এই কোশ্চেনটা শুনে ছেলেটা তখন উত্তর দিল, গড কোথায় থাকে এটার অ্যান্সার আমি দিব, তার আগে আপনি আমাকে আগে বলেন গড কোথায় থাকে না। বুঝতে পারছেন? এই কথাটা শুনে টিচারটা বুঝতে পারলো যে ছেলেটার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো। তখন ওই ছেলেকে নিয়ে সে অনেক প্রশংসা করা শুরু করলো। অবশেষে সে রাজি হইলো যে না, আমি ছেলেটাকে পড়াবো। বুঝতে পারছেন, আমি ছেলেটাকে কি পড়াবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে 10টার হইল না, আজকে এ পর্যন্ত পড়াইলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।